বন্ধুরা এনএ স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনারা লাইক এক কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। আজকে অনেকগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো, তোমরা আশা করি সবাই কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছো। প্রথমত বলি যে কালকে কিন্তু এআইবির পক্ষ থেকে একটা টেন্টেটিভ শিডিউল তারা বার করেছে। তাদের যে ক্যালেন্ডার ইয়ার ক্যালেন্ডার সেটা কিন্তু কালকে একটা প্রকাশ করেছে। সেই ক্যালেন্ডারে কিন্তু যতটুকু দেখা গেছে যে আইএসএল কিন্তু শুরু হতে চলেছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখ, এই টাইমের ভিতরে কিন্তু আইএসএল হচ্ছে। বলে যেটা লং টার্ম আইএসএলের কিন্তু সময় বেঁধে দিয়েছে। এবার এখনও পর্যন্ত কিন্তু কোনো ইনভেস্টার, এখনও পর্যন্ত কিন্তু কোনো বলা যায় কমার্শিয়াল পার্টনার কিন্তু আমরা দেখতে পাইনি আইএসএলের। সেক্ষেত্রে আমি জানি না যে কী হিসাবে বা কোন বেসিসে এই ক্যালেন্ডারটা প্রকাশ করা হলো, সেটা শুধুমাত্র এআইএফএফ ছাড়া আর কেউ জানে না। দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত কমার্শিয়াল পার্টনার কে হয়। যদি জিনিয়াস স্পোর্টস কমার্শিয়াল পার্টনারই হয় তাহলে কিন্তু বলা যায় যে কিছু ক্লাব হয়তো তারা তাদের ক্লাব শাটডাউন করে দিতে পারে, তাদের ক্লাব কিন্তু তুলে নিতে পারে বলেই এখনও পর্যন্ত খবর আছে। এবার আমি মনে করি দেখো জিনিয়াস স্পোর্টস যদি আসে, তারা যে বিডটা করেছিল বা যে অ্যামাউন্ট উপরে বিডটা করেছিল, সেক্ষেত্রে যদি সেই অ্যামাউন্টটাই যদি ঢালতে পারে তারা, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের অবশ্যই উন্নতি হবে। এবং জিনিয়াস স্পোর্টস তারা কিন্তু লং টার্ম চুক্তিতে, কালকেই তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, তারা লং টার্ম চুক্তি কিন্তু তারা দিয়েছে এই বিডে প্রায় 10+5। তার মানে বুঝতেই পারছো যে একটা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ যেরকমভাবে আমরা সামনের মরশুম অন্ধকার, এই মরশুম শেষ হয়ে গেলে সামনের মরশুম কী হবে সেটাও অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে কিন্তু আর সেই জিনিসটা থাকবে না। মিনিমাম 10 বছর কিন্তু নিশ্চিন্তে পুরোপুরিভাবে ফুটবল খেলে যেতে পারবে এখন এই প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাবগুলো। সেই জায়গা থেকে আমি জানি না কেন ক্লাবগুলো এরকম বেঁকে বসছে। দেখো সবসময় তো টাকা পয়সার দিকটা দেখলে চলবে না, কিছু সময় কিন্তু আমাদের দেশের ভালোটাও দেখতে হবে। সে যাতে এখন আমাদের ভারতীয় ফুটবলের যা অবস্থা, সেক্ষেত্রে শুধুমাত্র টাকা পয়সা ছাড়া আদার্স কেউ কোনো কিছু চায় না। কেউ যে ভারতীয় ফুটবল ভালো হবে এই বিষয় নিয়ে কিন্তু কেউ একজনও কোনো কথা বলছে না। সবাই শুধু নিজেদের স্বার্থটাই বুঝছে, নিজেদের স্বার্থটা নিয়েই ফুটবলটাকে ছিনিমিনি খেলাচ্ছে। দেখার বিষয় থাকবে যে শেষ পর্যন্ত জিনিয়াস স্পোর্টস তারা কমার্শিয়াল পার্টনার হয় কিনা। না হলে একটা তো এআইএফএফ কিছু তো চিন্তাভাবনা করেছে, না হলে কখনোই এইভাবে টেন্টেটিভ ক্যালেন্ডার তারা কিন্তু প্রকাশ করতো না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর চলে আসবো আমরা একটু ইস্ট বেঙ্গলের দিকে। দেখো কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা বোর্ড মিটিং ছিল ইস্ট বেঙ্গল ক্লাবে। সেখানটা কিন্তু প্রাক্তন থেকে শুরু করে অনেক তাবর প্লেয়াররা কিন্তু ছিল সেখানটায়। কিন্তু বলা যায় যে বোর্ড কর্তারা ছিল, তাবর বোর্ড কর্তারা, তারা কিন্তু অনেকেই আলোচনা করেছেন। কালকে প্রায় 1 ঘন্টা মতো কিন্তু বোর্ড মিটিংটা চলেছে। সেখানটা কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হলেও কিছু কিছু সমস্যা কিন্তু সমাধান হয়নি বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সেখানটায় ফার্স্ট অফ অল যে জিনিসটা উঠে এসছে যে 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু নতুন কোচের নাম অ্যানাউন্সমেন্ট হতে চলেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এছাড়া পুরোপুরিভাবে টিম গঠনের কাজও কিন্তু ইস্টবেঙ্গল শুরু করে দিতে চলেছে। সেখানটায় যতটুকু জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসির কাছ থেকে কিন্তু কিছু প্লেয়ার এই ইস্টবেঙ্গলে সাইনিং করতে চলেছে বা সাইনিং করাতে চলেছে ইস্টবেঙ্গল, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া আরও যেটা সবথেকে বড় বিষয়, ইমামির নিয়ে কিন্তু অনেক ধরনের অনেক গল্প কিন্তু চলছে। সেখানটায় যতটুকু জানা যাচ্ছে মেবি ইমামি তাদের কিছু শেয়ার হোল্ডার যেটা আছে সেই শেয়ার হোল্ডার কিন্তু কিছু কমাতে পারে। সেই জায়গায় হয়তো নতুন কোনো আমরা আরও সাইড স্পন্সর কিন্তু দেখতে পারি, যারা কিন্তু স্পন্সর ভালো ধরনের একটা স্পন্সর কিন্তু আনতে পারে ইস্টবেঙ্গল, যার কারণে তাদের কিছু হেল্প হয়। এই যে বাজেট যে সংক্রান্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান যাতে হয়। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু একটা আলোচনায় তারা বসেছিল নতুন কোনো ইনভেস্টারের সঙ্গে কথাবার্তা বলার জন্য বা নতুন কোনো ইনভেস্টার আনার জন্য। কিন্তু সবথেকে বড় বিষয় যে এই শর্ট টাইমের ভিতরে নতুন কোনো ইনভেস্টার আসবে কিনা, তারা এত টাকা খরচ করবে কিনা ভারতীয় ফুটবলের এত অচল অবস্থা দেখে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। শেষ পর্যন্ত কী হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু এটুকুনি বলতে পারি, ইমামি যদি হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কপালে আরও বেশি দুঃখ আছে। কারণ ইমামি যে টাইমে যে কটা টাকায় ইনভেস্ট করুক, যে যত কোটি টাকায় ইনভেস্ট করুক, সেই টাইমটা কিন্তু খারাপ সময় তারা কিন্তু ইনভেস্ট করেছিল। আর এই তাদের যে ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কি হবে সেটা তারা অনিশ্চিত দেখেই কিন্তু তারা আর বেশি আগাতে চাইছে না ইমামির কর্তৃপক্ষ। এবার দেখার বিষয় থাকবে যে কোনোভাবে তাদেরকে মিটিং রেখে বোর্ড মিটিং করে তাদের যদি কোনোভাবে কনভিন্স করানো যায় সেক্ষেত্রে অনেকটাই বেটার হবে। কারণ আগস্টের 12 তারিখ কিন্তু এএফসির খেলা রয়েছে, সেইখান থেকে কিন্তু তার আগে টিমটা গড়তে হবে, তার আগে প্রি সিজন করতে হবে, নাহলে কিন্তু
খুবই খুবই সমস্যায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আবারও কিন্তু আমরা সেই আরও একটা হতাশা নিয়েই কিন্তু ফিরতে হবে তাহলে আমাদের। দেখা যাক সেই দিকটা ইস্টবেঙ্গল কতটা কী ভাবে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপরে চলে আসে আজকে শেষ আপডেট, সেটা হলো ইস্টবেঙ্গলের কোচকে নিয়ে। দেখো বিভিন্ন ধরনের কোচের নাম ইস্টবেঙ্গলে উঠে আসছে, বিভিন্ন ধরনের কোচের প্রোফাইলও কিন্তু ইস্টবেঙ্গল ঘেটে দেখছে। সেরকমভাবে কিন্তু আরও একটি প্রোফাইলের নাম খুবই সামনে এসছে এবং 2-3 দিন ধরে মার্কেটে খুবই ছড়াচ্ছে এই নামটি। সেটি হলো কিন্তু 69 বছর বয়সী স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। এই হাভাসকে নিয়েই কিন্তু অনেক ধরনের অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়া অনেকভাবেই শুনছো তোমরা। একদমই এই যে কটা নাম শর্টলিস্টেড করেছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, তার মধ্যে কিন্তু একটা নাম এই হাভাসের রয়েছে। তিনি কিন্তু বলা যায় আইএসএল একটা সফলতম কোচ, কিন্তু সফলতম কোচ হলেও কিন্তু আমরা সেই হাভাসকে কিন্তু আর দেখতে পাচ্ছি না, যেহেতু এই মরশুমে ইন্টারকাশির একটা ইন্টারকাশির কোচিং করিয়েছিল, হেড কোচের দায়িত্বে ছিল। সেখানে কিন্তু 10টা ম্যাচে কোচিং করিয়ে তিনি কিন্তু মাত্র 3টেতে জয়লাভ করতে পেরেছে, 5টা কিন্তু হেরেছে, 2টো কিন্তু ড্র করেছে। তাহলে বুঝতেই পারছো যে তার যে আমরা সেই যে পুরাতন হাভাস, সেই হাভাসকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই জন্য যদি ইস্টবেঙ্গলে তিনি আসেন, আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, যদি তিনি ইস্টবেঙ্গলে আসেন যে খুব ভালো কিছু হবে বলে তো আমার মনে হয় না। এর থেকে যদি একটু অল্প বয়সী আরও যদি ভালো ধরনের একটু কোচ আনতে পারে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় ইস্টবেঙ্গলের জন্য। সেক্ষেত্রে আরও একটি নাম কিছুদিন আগে উঠে এসেছিলো, যার নাম ডেভিড ক্যাটেলা, যিনি কিন্তু মুম্বাই সিটি এফসির কোচ ছিল, তার নামটাও কিন্তু উঠে এসেছিল। এবার দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কোন নামটিকে ফাইনালাইজড করে। কিন্তু এটুকুনি বলতে পারি তোমাদেরকে, 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু ইস্টবেঙ্গলের নতুন কোচ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। আশা করছি আরও 2-3 দিনের ভিতরে কিন্তু আমরা জানতে পেরে যাবো যে কোন কোচের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে ফাইনালি। এবং যে কোচের সঙ্গে কথাবার্তা যে কটা নাম শর্টলিস্টেড করেছে অলরেডি ইস্টবেঙ্গল, তার মধ্যে প্রত্যেকটা কোচের কাছেই কিন্তু তারা যে কটা কোচের সঙ্গে তারা কথা বলেছে, সেই কটা কোচের কাছ থেকে কিন্তু তারা প্লেয়ার লিস্ট চেয়ে নিয়েছে। তারা কোন কোন প্লেয়ার চায়, বিদেশি কীরকম প্লেয়ার চায়, সবই কিন্তু লিস্ট তারা চেয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর কোন কোচের উপরে শিলমোড় পড়ে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু হাভাসের নামটা যে খুব ভালো মতো উঠে আসছে ইস্টবেঙ্গল ক্লাবে, এটুকুনি কিন্তু বলতে পারি। যদি হাভাস ইস্টবেঙ্গলের কোচ হয়, অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। হাভাস হলেও কিন্তু হতেই পারে ইস্টবেঙ্গলের কোচ। দেখা যাক সেক্ষেত্রে শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদেরকে মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তেমন আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।